করো 9.1 9.2 কোনো ম্যাথ তোমাকে কেউ আটকাতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়। যে অধ্যায়কে তোমরা ভয় পাও সে অধ্যায়কে আমরা শিখব সহজ থেকে সহজতর মাধ্যমে। চলো আমরা এই ক্লাসে আমাদের কি থাকতেছে আমরা প্রথমে আমরা আলোচনা করব ত্রিকোণমিতি বিষয়টা কি। আসলে ত্রিকোণমিতি শব্দের অর্থটা কি আমরা ভেঙে জানবো, তারপর ধীরে ধীরে আমরা বেসিক দিয়ে ধাবিত হব। এখানে আমরা যদি দেখি ত্রিকোণমিতি শব্দটাকে আমরা যদি ভাঙার চেষ্টা করি, তাহলে প্রথমত আমরা লিখি শব্দটা একটু নেই যে ট্রাই। এই শব্দগুলো কি দেখতেছে, ট্রাই শব্দটা কি তিন। তারপরে দেখো গণ, আমরা যদি এখানে দেখি GON গণ শব্দ তুলে আসছে তুমি খাও এবং ম্যাপ অন শব্দ কি দাঁড়াচ্ছে তোমার ম্যাপ শব্দটা দাঁড়াচ্ছে তোমার ম্যাপ শব্দ থেকে যাচ্ছে বলো যে পরিমাপ। তাহলে এই ত্রিকোণমিতি শব্দটাকে আমরা যদি ভাবি তিন শব্দের মধ্যে ট্রাই হচ্ছে পে আর কোন হচ্ছে তোমরা কি ধর আর ম্যাপ শব্দ হচ্ছে কি পরিমাপ, অর্থাৎ তিন ধারের পরিমাপ, অর্থাৎ যেই শাখায় তিন ধারের পরিমাপ করা হয় তাকে বলে কি ত্রিকোণমিতি। ঠিক আছে, তাহলে আমরা ত্রিকোণমিতি শব্দটা ভেঙে শিখলাম যে তিন ধারের পরিমাপ। এখন আমরা পরবর্তী শিখব যে ত্রিকোণমিতি বিষয়টা মিতিটা কার উপর ডিপেন্ড করে, বাহুর উপর না কোণের উপর। আমরা ডিফিনিটিভ ভাবে শিখব যে কোণের উপর ডিপেন্ড করে না বাহুর উপর ডিপেন্ড করে। তা আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি যে আসলে ত্রিকোণমিতি বিষয় কি আছে সেটা আমরা শিখব। তোমরা এখানে দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকা করেছি, যে একটা ত্রিভুজের কোণ করা থাকে সবসময় তিনটি কোণ থাকে, তার মধ্যে আমরা একটা সমকোণ নেওয়ার চেষ্টা করেছি। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে একটি কোণ যদি সমকোণ হয় তাহলে বাকি কোণ দুটি থেকে হলো কত, এখন আলফা তাহলে আমরা কি বিটা। অর্থাৎ তোমরা যারা নতুন ভাবে অবগত করতেছো তাদের জন্য দেবে কিন্তু অপরিচিত শব্দ আলফা বিটা। এই যে কোণ দুইটা, তাহলে এই কোণ দুইটা কি অবস্থায় আছে আমরা দেখব যে আসলে এই কোণ দুটো এখানে একটি কোণ এবং অপর একটি কোণ, এই কোণ দুটিকে বলে কি সূক্ষ্মকোণ। আমরা জানি যে ত্রিভুজের অর্থাৎ একটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে বলে কি সূক্ষ্মকোণ। আমরা দেখি যে একটা ত্রিভুজের কোণের সমষ্টি কত, আমাদের একটা ত্রিভুজের কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে আলফা যোগ বিটা আর এখানে একটা সমকোণ আছে, এই সবগুলো মিলে হলো 180 ডিগ্রি। মানে কি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা যদি এখান থেকে যাই তাহলে আলফা যোগ বিটা ইকুয়াল 180 প্লাস 90 ডিগ্রি হবে তখন কি -90, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল হলো 90 ডিগ্রি। অর্থাৎ অপর যে কোণ দুটো আছে সমকোণ ব্যতীত সেই কোণ দুটো কিন্তু যোগফল 90। তাহলে একটি কোণ আমরা যদি আলফা কোণটা লিখি তাহলে 90 মাইনাস কে দিতে বলো তো বিটা, তার মানে অপর যে কোণটা আছে 90 থেকে অবশ্যই ছোট, বিটার মধ্যে তুমি 10 ধরে রাখো কত হচ্ছে 80, তুমি যদি বিটার মান কত ধরো 20 ধরো তাহলে এটা কত হচ্ছে 70। তাহলে এইভাবে তুমি প্রত্যেকটা কোণ যদি অ্যানালাইসিস করো দেখো 90 ডিগ্রি থেকে ছোট কোণ, তাহলে আমরা জানি যে ত্রিভুজের 90 ডিগ্রি অপেক্ষায় ছোট কোণকে কি কোণ বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে আমরা অনায়াসে বলতে পারি এখানে আলফা এবং বিটা কোণ দুটো হলো তোমার সূক্ষ্মকোণ। তার মানে সমকোণ ব্যতীত সমকোণী ত্রিভুজের অপর দুইটা কোণ অবশ্যই কি দেখবে তোমার সূক্ষ্মকোণ। ঠিক আছে, কিন্তু এখানে আমরা বেশিরভাগে
ডিপেন্ড করবো কার উপর, বাহু না তোমার কোণের উপর। আমি এখন বলতে বলি এখানে ডিপেন্ড করবে তোমার কোণের উপর, বাহুর উপর নয়। কেন নয়, কেন কিভাবে হলো তা আমরা এখন আমরা দেখবো। কেন নয়, কার উপর ডিপেন্ড করে সে বিষয়ে আমরা একটু ধারণা নেব। তাহলে ত্রিকোণমিতিক বিষয়টা অর্থাৎ বাহুর উপর ডিপেন্ড করে, কোণের উপর ডিপেন্ড করে, সে বিষয়ে আমরা এখন বিস্তৃত আলোচনা জানবো। অর্থাৎ আমরা যদি একটু লক্ষ্য করার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো যে একটা আমরা সমকোণী ত্রিভুজ দিলাম এবং তার ঠিক তার আপনি কোণটা কিন্তু মনে করছেন, সেই কোণের মাপে আমরা কি করলাম এক বোঝার করার চেষ্টা করব। এই বাহু দুটোর মধ্যে দেখো আমরা যদি সাদৃশ্যকোণ ত্রিভুজের কথা ভাবি তাহলে মনে করি এই বাহুটা হলো তোমার কত 10 সেন্টিমিটার, এই বাহুটা হলো তোমার কত 5 সেন্টিমিটার এবং এই বাহুটিকে আমরা ধরলাম কত 6 সেন্টিমিটার, একে ধরলাম আমরা 3 সেন্টিমিটার, আর এই বাহুটিকে ধরলাম আমরা 20 সেন্টিমিটার এবং এই বাহুটিকে আমরা ধরলাম 10 সেন্টিমিটার। তুমি এখন দেখো যে আসলে ত্রিকোণমিতি বাহুর উপর ডিপেন্ড না কোণের উপর ডিপেন্ড, আমরা সুন্দর করে অ্যানালাইসিস করে শিখব। তাহলে আমরা কি করলাম, আমরা জানি যারা তোমরা সপ্তম শ্রেণীতে পড়েছো বা ওখানে কিছু ত্রিকোণমিতি বা তোমার ত্রিকোণমিতি নয় সাদৃশ্যকোণী ত্রিভুজ সম্পর্কে ধারণা হয়েছে যে বাহুগুলো এখানে হচ্ছে লম্ব, এটা হচ্ছে তোমার কি লম্ব, তাহলে কাদের অনুপাত লম্ব কিন্তু আমরা জানি যারা যারা দাঁড়িয়ে সে লম্ব, কিন্তু একটু করে তার আমাদের ভুল ভাববে যেটা আমরা লম্ব ভাবি সেটা আসলে কিন্তু লম্ব নয়। ত্রিকোণমিতি শাখায় কোণের উপর ডিপেন্ড করে আমরা লম্বকে ভাগ করব। তাহলে এখানে দেখো তোমরা যে আমরা যদি এখানে বাহু নিই কত, তাহলে এখানকার লম্ব 10 আর এখানকার লম্ব কত 5, আমরা অনুপাত করলাম লম্ব বাই লম্বের অনুপাত। এবার কি ভূমি বাই ভূমির অনুপাত, ভূমি কত হলো তো 6, এবার ভূমি কত 3। এবার আমরা যাই অতিভুজ বাই অতিভুজের অনুপাত, তাহলে কত হলো তো 20 বাই 10। তাহলে এখানে তোমরা যে কাটাকাটি করো তাহলে 2, এখানে কাটো তাহলে কত হচ্ছে 2, এখানে কাটো 2। তাহলে দেখো এই যে ত্রিভুজ দুটো বাহু কিন্তু এখানে ছিল বড় 10 সেন্টিমিটার, এই ত্রিভুজের বাহুটা কি ছিল 5 সেন্টিমিটার, এই ত্রিভুজের ভূমিটা ছিল 6 সেন্টিমিটার, এই ত্রিভুজের বাহুটা ছিল 3 সেন্টিমিটার। আবার অতিভুজ দেখো এখানে আছে 20 সেন্টিমিটার, এখানে আছে তোমার কত 10 সেন্টিমিটার। আমরা এখান থেকে দেখলাম তাদের অনুপাত কিন্তু লম্ব বাই লম্বের অনুপাত, ভূমি বাই ভূমির অনুপাত, অতিভুজ বাই অতিভুজের অনুপাত সেম। তার মানে আমরা বলতে পারি এই দুটো হলো কি সাদৃশ্য ত্রিভুজ। কি ত্রিভুজ বলো তো সাদৃশ্য ত্রিভুজ। তাহলে সাদৃশ্য ত্রিভুজ হলে আমরা বলতে পারি যে অনুরূপ, বাকি যা কিছু আছে সবগুলো কিন্তু সমান। তোমরা এখানে দেখো আমরা ত্রিভুজ একটা বাহু নিলাম 10 আর নিলাম 5, তাহলে কিভাবে সাদৃশ্য হলো? তুমি যদি বলো না স্যার আমি আরো একটু বড় নিই ত্রিভুজ, তুমি আরো বড় নিতে পারো, তুমি যাই না দাও তুমি আরো বড় নাও, বা তুমি কি করতে পারো আরো ছোট নিতে পারো, কি নিতে পারো ছোট নিতে পারো। তাহলে বাহু কম নিতে পারে বাড়তে পারে, কিন্তু অনুপাত তো সবসময় সেম তোমার। তুমি এখানে 40 দাও এখানে 20 দাও, কিন্তু দেখবা সবসময় অনুপাত যদি সেম হয় তার মানে যেটা সাদৃশ্য ত্রিভুজ, সাদৃশ্যকোণী ত্রিভুজ, তার মানে আমরা বুঝতে পারলাম যে বাহু ডিপেন্ড করতেছে না। তাহলে ডিপেন্ড কি করতেছে আমরা এখন শিখবো। তুমি এখানে আরেকটা ত্রিভুজ যদি নাও, এখানে 40 দাও 20 দাও, আমি একটু দেখার চেষ্টা করি একটু, আমরা একটু দেখানোর চেষ্টা করি এগুলো বিষয়। আগে আমরা বাহু ধরেছিলাম সেটা আমরা একটু চেঞ্জ করে নিই। আমরা এবার কি করলাম, এখানে মাত্র 100 নিলাম, এখানে 50 নিলাম, এখানে আমরা 20 নিলাম, এখানে 10 নিলাম। তুমি আরো একটা ত্রিভুজ নিতে পারো সমস্যা নেই, কিন্তু এখানে একটু অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করো যে এখানকার লম্ব হচ্ছে তোমার 100, এর কত 50, এখানকার কত হলো তো 20, এখানকার 10। তুমি বাহু কিন্তু বাড়াইলা, এখানে আবার কি কমে মানে এখানে বাড়াইলা বড় বড়, এখানে আবার এখানে বাড়াইলা, এখানে আবার আগের মতো না, আগে ছিল কত 10 5 20 10, আরো অনেক বাড়াইতে পারো আরো ছোট করতে পারো সমস্যা নেই, কিন্তু তাদের অনুপাতগুলো কি দেখো তো সবসময় কি সেম আছে, অনুপাত সেম।
তাহলে অনুপাত যেহেতু সেম, কারণ আমরা বলতে পারি দুটো কি সাদৃশ্যকোণী ত্রিভুজ। তাহলে সাদৃশ্য কি ত্রিভুজ হইল, কিন্তু বাহুর উপর ডিপেন্ড করতেছে না। তুমি আরো অনেক বড় বাহু নাও, এদিকে আরো ছোট বাহু নাও, তাদের অনুপাত যদি তোমার সবসময় অলওয়েজ সেম থাকে, তাহলে আমরা বলতে পারি এটাকে সাদৃশ্যকোণী ত্রিভুজ। তাহলে আমরা এই ত্রিভুজের মধ্যে জানতে পারলাম যে বাহু ডিপেন্ড হয়, বাহু ডাজ নট ম্যাটার। তাহলে ম্যাটার করতেছে কোনটা, সেটা এখন আমরা জানবো। তাহলে এখানে আমাদের হেডলাইন লেখা আছে ত্রিকোণমিতি বিষয়টা কি বাহুর উপর ডিপেন্ড করে না কোণের উপর ডিপেন্ড করে। আমি আমার মধ্যে তোমাদের দেখাইলাম যে দুইটা আমরা যে সমুদ্রিক ত্রিভুজ নেই, তাদের মধ্যে লম্ব বাই লম্বের অনুপাত, ভূমি বাই ভূমির অনুপাত কিন্তু সেম, তার মানে সাদৃশ্যকোণী ত্রিভুজ। এই সাদৃশ্যকোণী ত্রিভুজের বাহু তুমি বড় করো ছোট করো ডিপেন্ড করে না, ডিপেন্ড করে তাদের অনুপাত সবসময় সেম, তার মানে ছোট হোক বড় হোক সাদৃশ্যকোণী ত্রিভুজ। তেমনি তাহলে কার উপর ডিপেন্ড করতেছে আমরা এখন শিখবো। তাহলে আমরা দেখি পরের স্লাইডে, তাহলে কার উপর ডিপেন্ড করে, তাহলে যেহেতু বাহুর উপর ডিপেন্ড করতেছে না, তাহলে ডিপেন্ড করবে কার উপর সেটা আমাদের জানতে হবে। বাহু তুমি তোমার ইচ্ছা মতো বাড়াইতে পারো কমাইতে পারো, অনুপাত চেঞ্জ হইতেছে, কিন্তু এখানে আমরা শিখবো যে আমরা যে একটু শিখলাম কোণ, এখানে ধরলাম আলফা কোণ, এখানে ধরলাম কি বিটা কোণ। তুমি এখানে কোণটাকে ফিক্স করে দাও। তুমি কাকে ফিক্স করে দিবা বলো তো, তুমি কোণটাকে ফিক্স করে দাও। এই যে আলফা কোণটা নিলাম, তাহলে এই যে কোণটাকে তুমি ফিক্স করো, এই কোণ 30 ডিগ্রি হতে পারে বা 60 ডিগ্রি হতে পারে 30, তাহলে কোণের উপর ডিপেন্ড করবে। তুমি যে এই কোণটা নাও, যে কোণ নিবা তার বিপরীত বিপরীত পাশে বাহুর নাম হবে বিপরীত বাহু বা লম্ব। কি বাহু বলতো, বিপরীত বাহু বা লম্ব। তাহলে এখানে একটু বিষয় আছে, তুমি বাহু কতটুকু নাও সেটা ডিপেন্ড করে না, ডিপেন্ড করতেছে তোমার কোণের উপর। কিভাবে, আর আমরা একটু উদাহরণ দিই। দেখে দেখো, আমি দেখি বিটা কোণ, আমরা কিন্তু আগে মনে করতাম যেটা লম্বে দাঁড়িয়ে আছে সেটাকে আমরা মনে করি লম্ব, আর মাটি বলবো যেটা শুয়েছে তাকে বলে কি ভূমি, আর ময়ের মতো যেটা আছে অতিভুজ, এটা আমাদের। কিন্তু তোমরা একটু ভালো করে ডিপে দেখো, যে কোণ নিয়েছি সেই কোণের বিপরীত দিকের বাহুটার নাম হবে বিপরীত বাহু বা লম্ব। তাহলে এই দিক দিয়ে তাহলে এইটা যে আমরা কোণ বিবেচনা করি বিটা কোণ, তাহলে বিটা কোণের সাপেক্ষে দেখো এটা হবে তোমার কি বিপরীত বাহু বা লম্ব। তার মানে বাহু অনুপাত আমরা দেখালাম সেম, অনুপাত সেম সাদৃশ্যকোণী ত্রিভুজের সাথে অ্যানালিসিস করে দেখালাম, কিন্তু আমরা যখন এই কোণটাকে ফিক্স করে দিলাম, যে কোণটাকে ফিক্স করে দিব সেই কোণের বিপরীত পাশের বাহুটার নাম হবে বিপরীত বাহু বা লম্ব। তাহলে এই যদি লম্ব হয় তাহলে ভূমি, এটা হলো অতিভুজ। এখন আমি কি করলাম যে এই কোণটাকে ফিক্স না করে দিয়ে আমি ফিক্স করে দিলাম বিটা কোণকে। তাহলে বিটা কোণটাকে যে আমি ফিক্স করে দেই, তাহলে বিটা কোণের বিপরীত দিকে যে বাহু তার নাম হবে বিপরীত বাহু বা লম্ব। তার মানে বাহু ডাজ নট ম্যাটার, ম্যাটার হচ্ছে তোমার কোণ। তুমি যেদিকে কোণ নিবা তার বিপরীত পাশের বাহুটার নাম হবে বিপরীত বাহু বা লম্ব। তাহলে এখন এটা হলো লম্ব, তখন এটা হবে ভূমি। যদি এই কোণটাকে ফিক্স করে দাও তাহলে এর বিপরীত বাহুটা হবে বিপরীত বাহু বা লম্ব, তখন এটা হবে তোমার কি ভূমি। তার মানে আমরা এটা থেকে বুঝতে পারলাম যে বাহু ডাজ নট ম্যাটার, ম্যাটার হলো তোমাদের কোণটা। তাহলে কোণ যেদিকে ধরবা সেই কোণের উপর করে কিন্তু বাহুর নামকরণ করা হবে। তার মানে আমাদের ত্রিকোণমিতি বিষয়ে জানতে গেলে কোণ সম্পর্কে ধারণা জানতে হবে। তিনটি কোণ, সমকোণ, অপর দুটি সূক্ষ্মকোণ আমরা ধারণা দিয়েছি আগে, এবং বাহুগুলো যে আছে সে বাহু ছোট হইতে পারে বড় হইতে পারে, কিন্তু কোণ সাপেক্ষে বাহুর নামকরণ শিখতে হবে আমাদের। তাহলে আমরা কিন্তু ত্রিকোণমিতি বিষয় জানতে পারবো। তাহলে আমাদের পরবর্তী বিষয় দেখো, আমরা কয়েকটা ত্রিভুজ আর্ট করেছি, এখানে আর্ট করেছে তিনটি। একটা ত্রিভুজ কার নাম অতিভুজ, কার নাম ভূমি, কার নাম কি আমরা এখন শিখব। তাহলে আমরা যদি একটু শিখলাম যে ত্রিভুজ বাহু ডাজন্ট ম্যাটার, বাহু ডিপেন্ড করে না, ডিপেন্ড করে তোমার সবসময় কোণের উপর। তুমি যেদিকেই কোণ নিবা সেই কোণের উপর ডিপেন্ড করে বাহুগুলোর নামকরণ করতে হবে। আমরা এখন বাহুগুলোর নামকরণ শিখবো, শুধু একটা নাম নয়, একটা করে বাহু দুইটি করে আমরা নাম শিখবো। আমরা একটু দেখি যে আমাদের এখানে ফিক্সড হল সমকোণ, এটা সমকোণ ফিক্সড, সমকোণ ফিক্সড, সমকোণ ফিক্সড। আমরা জানি সমকোণের
বিপরীত পাশে যে বাহু, সমকোণ এটা, এর বিপরীত পাশে যে বাহুটা থাকবে তার নাম হলো কি অতিভুজ। অতিভুজ। তাহলে সমকোণের বিপরীত পাশে যে বাহু থাকবে তুমি অনায়াসে বলতে পারবা অতিভুজ। কিন্তু অতিভুজের আরেক নাম আছে, তোমরা কি জানো? অবশ্যই অনেকেই জানো না, তবে আমরা জানার চেষ্টা করতেছি। অপর নামটি হলো বৃহত্তম বাহু। বৃহত্তম বাহু। আমরা এখানে শিখলাম বাহুগুলোর নামগুলো নামে একটু শিখলাম যে কোণ ম্যাটার করে, বাহু ম্যাটার করে না, কিন্তু কোণের সাপেক্ষে নামটা হবে। তাহলে যেখানে আমরা সমকোণ নিব তার বিপরীত পাশে যে বাহুটা হবে সেই বাহুটার নাম হবে আমাদের কি? সেই বাহুটার নামই হবে আমাদের এই যে বাহু, এই বাহুটার নাম হলো কি অতিভুজ। আরেকটি নাম আছে, সেই নামটা হলো কি বৃহত্তম বাহু। পরীক্ষা আসতে পারে যে বৃহত্তম বাহু কোনটা, তুমি তো জানো অতিভুজ, বৃহত্তম বাহু কিভাবে নামকরণ করবা? তাহলে সমকোণের বিপরীত পাশে যে বাহুটা তার নাম কিন্তু অতিভুজ, এবং তার আরেকটি নাম আছে বৃহত্তম বাহু। এখন আমরা শিখব বিপরীত বাহু। তুমি এখন কোনটাকে ফিক্স করে দাও, তুমি যদি এই কোণটাকে আলফা ধরো, কি ধরো? আলফা। তাহলে সেই কোণটাকে তুমি ফিক্স করে দিবা, তার বিপরীত পাশের বাহুর নাম হবে বিপরীত বাহু, বাকি বলো তো আরেক নাম হলো লম্ব। তাহলে তুমি যে কোণটাকে ফিক্স করে দিবা, যে কোণটা নিয়ে তুমি কাজ শুরু করবা, সেই কোণের বিপরীত পাশে যে বাহুটা হবে সেই বিপরীত বাহুটার নামই হবে তোমার, সেই বিপরীত বাহুটার নাম হবে তোমার বিপরীত বাহু, বা অপর নাম হলো কি লম্ব। আমরা শিখলাম বিপরীত বাহু, লম্ব। এবার আমরা দেখব যদি আমরা কোণটাকে ফিক্স করে দেই, তাহলে সন্নিহিত কোণ সৃষ্টিকারী যে বাহুটা, এখানে দেখো এই কোণটার সৃষ্টি হইতে দুইটি বাহু রেখেছি, এই বাহুটি আর এই বাহুটি। তাহলে যে কোণটা ফিক্স করলাম সেই কোণটা সৃষ্টি করার জন্য অতিভুজের সাথে যে বাহুটা, কোণ যেটাকে আমি ফিক্স করলাম সেই কোণটি অতিভুজের সাথে অর্থাৎ সন্নিহিত কোণ সৃষ্টি করার জন্য যে বাহুটির প্রয়োজন সেই বাহুটি কি বলে কি তোমার, সেই বাহুটি কি বলা হয় তোমার সন্নিহিত বাহু, বা আমরা তার অপর নাম কি জানি ভূমি। তাহলে আমরা ত্রিভুজের কোন কোন তিনটি সম্পর্কে জেনেছি, একটি সমকোণ, অপর দুটি সূক্ষ্মকোণ, এবং আমরা জানলাম যে ত্রিভুজ কখনো বাহুর উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে কোণের উপর, কারণ কোণ ফিক্স, তো ওই কোণ অনুসারে তার বাহুগুলোর নাম হয়। তাহলে আমরা সমকোণের বিপরীত বাহুর নাম শিখলাম অতিভুজ বা বিপরীত বাহু। যে কোণটাকে ফিক্স করব তার বিপরীত পাশে যে বাহু থাকবে তার নাম বিপরীত বাহু, বা তার অপর নাম হলো লম্ব। তুমি যে কোণটাকে ফিক্স করব সেই কোণে সৃষ্টিকারী যে বাহু তাকে বলা হয় কি সন্নিহিত বাহু বা সন্নিহিত কোণ সৃষ্টিকারী বাহু, এবং তার অপর নাম হলো কি তোমার ভূমি। তাহলে আমরা এখান থেকে সুন্দর করে শিখলাম যে কোনটার নাম লম্ব, কোনটার নাম ভূমি, কোনটার নাম অতিভুজ, কেন অতিভুজকে বৃহত্তম বাহু বলা হয় শিখলাম, বিপরীত বাহু কেন বলা হয়, সন্নিহিত বাহু কেন বলা হয়, ভূমিকে, সবকিছু আমরা শিখলাম এবং কোন অনুসারে শিখলাম। এখন তুমি যে কোনটাকে ফিক্স করবা সেই অনুসারে তোমার কোনটি হবে। এখন এখানে শীর্ষবিন্দু বাহুর নামকরণ আমরা শিখব। তাহলে কোন ত্রিভুজের শীর্ষবিন্দু কিভাবে আমরা নাম দিব এবং বাহুগুলোর নাম কিভাবে দেব, তোমরা একটু লক্ষ্য করার চেষ্টা করো। আমরা যে কোনো ত্রিভুজ দেখব, আমরা যদি এখানে ক্লিক করি একটা ত্রিভুজ আঁক করব, এটা সমকোণ ত্রিভুজ আঁক করলাম, এই আঁক করার পর এখানে সমকোণ থাকলো, সমকোণ আঁক করার পর একটু মাথায় রাখো পছন্দ করে আমি এখানে এ দেই, বি দেই, সি দেই। এরকম কি কখনো তোমরা ত্রিভুজ দেখেছো যে শীর্ষবিন্দু কোনগুলো আগে জানতে হবে, যে এই যে বিষয়গুলো ত্রিভুজের যে প্রান্তবিন্দু এগুলোকে বলে কি শীর্ষবিন্দু।
শীর্ষ বিন্দু। তাহলে এটা একটা শীর্ষবিন্দু, এখানে একটা শীর্ষবিন্দু, এখানে একটা শীর্ষবিন্দু। কয়টা শীর্ষবিন্দু বলো তো? তিনটি শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দুগুলোর নাম যখন রাখা হয় তখন কি কখনো অ্যানালিসিস করে দেখেছো যে ছোট হাতের অক্ষর ব্যবহার করা হয়? যদি কখনো দেখো তার মানে কি তোমার রং আনসার। এই আনসার কত? ক্রস। তার মানে শীর্ষবিন্দু গুলোর নাম কখনোই ছোট হাতের অক্ষর দ্বারা হয় না। তাহলে কোন হাতের অক্ষর দ্বারা হয়েছে? বলে শীর্ষবিন্দুর নাম সবসময় বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা এখান থেকে শিখলাম যে শীর্ষবিন্দু যেগুলো সেগুলোর নাম করা হয় বড় হাতের অক্ষর দ্বারা। এবং এবার বাহুগুলোর নাম, তোমার বাহুগুলোর নাম দেখবা যে কখনোই বড় হাতের অক্ষর দ্বারা কিন্তু কোথাও পাবা না। এই যে এই বাহুটাকে কখনো বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হবে না। তাহলে কি দ্বারা প্রকাশ করা হবে? তাহলে বাহুগুলোকে প্রকাশ করা হবে ছোট হাতের অক্ষর দ্বারা। কি হাতের অক্ষর দ্বারা বলো তো দেখি? বাহুগুলোকে প্রকাশ করা হবে ছোট হাতের অক্ষর দ্বারা। এই বাহুটাকে প্রকাশ, এসি বাহুকে প্রকাশ পেলো ছোট হাতের বি দ্বারা। এই বাহুটাকে প্রকাশ করা হলো তোমার ছোট হাতের এ দ্বারা। এই বাহুটাকে প্রকাশ করা হলো ছোট হাতের সি দ্বারা। তাহলে আমরা এখানে শিখলাম দুটো বিষয়, যে শীর্ষবিন্দুর নামগুলো হবে বড় হাতের অক্ষর। কোন হাতের অক্ষর বলো তো? শীর্ষবিন্দুর নামগুলো হবে বড় হাতের অক্ষর। শীর্ষ বিন্দু নাম বড় হাতের। এবং বাহুগুলোর নাম বাহু গুলোর নাম ছোট হাতের অক্ষর। তো আমরা এখানে শিখলাম যে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর নাম হবে বড় হাতের অক্ষর দ্বারা এবং বাহুগুলোর নাম হবে ছোট হাতের অক্ষর দ্বারা। এখন আমরা দেখব যে কোন নির্দেশের জন্য গ্রিক বর্ণমালা 6টি ব্যবহার করা হয়। তোমাদের বই দেখবা যে গ্রিক বর্ণমালা কয়টি ব্যবহার করেছে? 6টি। তা এই যে 6টি ব্যবহার করা হয়েছে তোমাকে জানতে হবে। তুমি শুধু থিটা ব্যবহার করবা তাহলে হুট করে তোমাকে নতুন কিছু নাম দেবে যেটা তুমি জানো না, তাহলে তুমি তো বলবে কি ম্যাথ দিয়েছি, মাথা তো নষ্ট হবে। কিন্তু তোমাকে জানতে হবে, প্রত্যেকটা কোণায় কোণায় তোমাকে বই ঘাটতে হবে, বই ব্যতীত আরো অনেক কিছু ঘাটতে হবে। যে আসলে এই ত্রিকোণমিতিতে কি আছে, কেন আমি পারি না, সুন্দর করে আমি সাজিয়ে দেবো। তোমাদেরকে এই বেসিক ক্লাসটা করো, কখনোই তোমার ত্রিকোণমিতি সমস্যা হবে না বলে আশা করি। আমরা এখন দেখবো যে 6টি গ্রিক বর্ণমালা কোণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তার মধ্যে সচরাচর ব্যবহার থিটা, তাহলে আলফা, আলফা 1 নম্বরে আলফা, 2 নম্বরে কি হলো বিটা, 2 নম্বরে কি বলতো বিটা, 3 নম্বর হলো গামা, 4 নম্বরে কি হবে, এটা সর্বোচ্চ আমাদের বেশিরভাগই ব্যবহার হবে থিটা, 5 নম্বরে হবে তোমার কি পাই, 6 নম্বরে হবে ওমেগা। এই যে 6টা গ্রিক বর্ণ আমরা দেখলাম, এই 6টি কিন্তু আমাদের কোণের ক্ষেত্রে ব্যবহার। আমরা তো জানলাম যে কোণটা আমাদের বেশি ডিপেন্ড করে, সেই কোণ কয়ভাবে আসতে পারে পরীক্ষায়? 6 ভাবে। যে গ্রিক বর্ণমালা 6টি, একটা হলো আলফা, একটা হলো বিটা, একটা হলো গামা, একটা হলো থিটা, একটা হলো ফাই, আর একটা হলো কি তোমার ওমেগা। এই চিহ্নগুলো তোমরা মাথায় রাখবা, বারবার প্র্যাকটিস করবা, তাহলে আট করতে পারবো যে আলফা কোনটা, বিটা কোনটা, গামা কোনটা, ওমেগা কোনটা, থিটা কোনটা, ফাই কোনটা। এবার আমরা কিছু একটু ছোট্ট একটু উদাহরণ দেখি যে আসলে আমরা এতক্ষণ যে শিখলাম কোন বাহুটার নাম কি বল নামকরণ করব। তো আমরা এখানে একটা দেখি, ট্রাই করা। আমরা জানি এখানে কিন্তু দুটি করে কোণ দেওয়া আছে, তাহলে আমরা কোণগুলো একটু ফিক্স করে নাম দেই। এই কোণটার নাম দিলাম আলফা, কি নাম দিলাম বলতো আলফা, আর এই কোণটার নাম দিলাম কি বিটা। এখন আলফা কোণের সাপেক্ষে আমাকে দেখাইতে হবে লম্ব কোণটা, অতিভুজ কোণটা, ভূমি কোণটা, এবং বিটা কোণের
সাপেক্ষ আমাকে দেখাতে হবে লম্ব কোনটা, অতিভুজ কোনটা, ভূমি কোনটা। আমাদের চোখে শিখেছিলাম বাহু ডিপেন্ড করে না, ডিপেন্ড করে কোণের উপর। তুমি এখন দুইটা কোণ বের করো। তো আমি একটু চেষ্টা করি। একটা লিখবো আলফা কোণের সাপেক্ষে, আর শিখবো কি বিটা কোণের সাপেক্ষে। তাহলে আলফা কোণের সাপেক্ষে আমরা শিখবো নাম দিয়ে একটা অতিভুজ, দুই নম্বরে কি বলতো লম্ব, তিন নম্বরে কি বলতো ভূমি। নম্বরে কি অতিভুজ, দুই নম্বরে লম্ব, তিন নম্বরে ভূমি। তাহলে আমরা কোন কোণটাকে ফিক্স করেছি প্রথমে আলফা কোণটাকে। তাহলে আমরা যে কোণটাকে ফিক্স করে নিব সেই কোণের বিপরীত করে যাই আগে সমকোণ। সমকোণের বিপরীত বাহুর নাম কি বলতো অতিভুজ। তাহলে সমকোণের বিপরীত বাহু কত আমরা পেলাম বলতো 9, 9 হলো আমাদের এখানে অতিভুজ। সমকোণ কয়টা বলতো একটি। তুমি কোন কোণটাকে ফিক্স করো সমকোণ কিন্তু একটাই, তার মানে আলফা কোণের সাপেক্ষে সমকোণ, সমকোণ বিপরীত বাহু নাই। তুমি বিটা কোণের সাপেক্ষে দিতে হয় সমকোণ, সমকোণ বিপরীত বাহু কিন্তু নাই। তার মানে আমরা বিপরীত বাহু অতিভুজ আমরা পেলাম নাই। কনফার্ম ক্লিয়ার? এখন আমরা আলফা কোণের সাপেক্ষে আমরা দেখব যে আলফা কোণের সাপেক্ষে আমি আলফা কোণটাকে ফিক্স করে দিলাম। আলফা কোণটাকে যদি ফিক্স করে দেই তাহলে আলফা কোণের বিপরীত বাহুটার নাম হলো কি তোমার বিপরীত বাহু বা লম্ব। লম্ব এখানে কত পেলাম 15। তাহলে এটা যদি হয় তোমার অতিভুজ, যে কোণটাকে ফিক্স করলাম তার বিপরীত বাহুটার নাম যদি লম্ব হয় তাহলে বাকি থাকলো কি 12, এটা হলো তোমার কি ভূমি বা শোণিত কোণ সৃষ্টিকারী বাহু। ঠিক আছে, এখন আমরা কি করব যদি বিটা কোণের আমি ফিক্স করি, কোন কোণটাকে ফিক্স করি বিটাকে ফিক্স করি, তাহলে বিটা কোণের সাপেক্ষে তার বিপরীত পাশে যে বাহু তার নাম হবে বিপরীত বাহু বা লম্ব। আর তাহলে অতিভুজ আমরা পেয়েছি, বিটা কোণের সাপেক্ষে আমরা লম্ব পেলাম, তাহলে বাকি থাকলো কি এটা, এটা কি তোমার শোণিত কোণ, শোণিত বাহু বা ভূমি। তাহলে আমরা এখান থেকে শিখলাম যে যে কোণটাকে আমি ফিক্স করব সেই কোণের বিপরীত পাশে বাহুটা হবে বিপরীত বাহু বা লম্ব, এবং সমকোণের বিপরীত বাহু হলো তোমার অতিভুজ বা বৃহত্তম বাহু, এবং অপর যে বাহুটা থাকলো শোণিত কোণ সৃষ্টিকারী তার নাম হবে কি তোমার ভূমি বা শোণিত বাহু। তাহলে আমরা এখান থেকে যে কোনো এমসিকিউ যদি আসে কোনটা ভূমি, কোনটা লম্ব, কোনটা অতিভুজ, তুমি কোনটাকে আগে ফিক্স করবা ওই কোণের উপর ডিপেন্ড করে তুমি নির্ণয় করতে পারবা অনায়াসে যে কোন বাহুটার নাম কি। কিন্তু তুমি যদি কোণকে ডিপেন্ড না করো, তুমি এরকম লম্বটাকে তুমি মনে করো এটা লম্ব, তাহলে কিন্তু কখনোই সম্ভব নয়, কারণ তুমি বাহুকে ডিপেন্ড করেছো যে এই বাহুটা লম্ব। ঠিক আছে, তুমি এখানে বলতে পারো কোনটা লম্ব, এটা না এটা পারবে না। তাহলে আমি তোমাদের বললাম তোমরা সবসময় কোনটাকে ফিক্স করবা। আমার এখানে তথ্যতে বলা হয়েছে বাহু ডিপেন্ড করে না, বাহু ডিপেন্ড করে কার উপর কোণের উপর। কোন ডিপেন্ড, কোন তুমি যদি ঠিকভাবে ধরতে পারো কোনটাকে ফিক্স করো সেই কোন অনুসারে তুমি নামটা দিয়ে বলতে পারবা এর নাম অতিভুজ, এর নাম ভূমি, এর নাম লম্ব। সাদৃশ্যপূর্ণ ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সম ধ্রুব। আমরা এখন দেখব যে সাদৃশ্যপূর্ণ যে ত্রিভুজ আছে তার অনুপাতগুলো কিভাবে ধ্রুব হয়। আমরা কি করলাম
এখানে দেখো কিন্তু কোণ সেম নিয়েছি, কোণ এখানে নিয়ে আসলাম দুই ত্রিভুজ। আমি কি করলাম, যে এই ভূমিটাকে ধরলাম আমরা কি এ, আর এই ভূমিটাকে ধরলাম আমরা কি এ প্রাইম, এই বাহুটাকে আমরা ধরলাম বি, এই বাহুটাকে আমরা ধরলাম কি বি প্রাইম, এই বাহুটাকে ধরলাম আমরা সি, এই বাহুটাকে কি ধরলাম আমরা সি প্রাইম। আমরা এর আগে দেখে এসেছি যে লম্ব বাই লম্বের অনুপাত, ভূমি বাই ভূমির অনুপাত, অতিভুজ বাই অতিভুজের অনুপাত সেম। আমরা বলেছিলাম এগুলোকে বলা হয় কি সাদৃশ্যকোণী ত্রিভুজ। সাদৃশ্যকোণী ত্রিভুজের আমরা দুটো নিলাম, এই লম্বটাকে ধরলাম এ, এই ত্রিভুজের লম্ব এ প্রাইম, তারপর এইটাকে ধরলাম সি, আর এটাকে ধরলাম সি প্রাইম, এর ভূমিটিকে ধরলাম বি, এর ভূমিটিকে ধরলাম বি প্রাইম। তো আমরা যদি একটু দেখি, আমরা পড়েছি সাদৃশ্যকোণীর যে এর লম্ব বাই এর লম্ব অনুপাত এর ভূমি বাই এর বি প্রাইম ভূমি, এর অতিভুজ বাই এর অতিভুজ প্রাইম। এই যে তিনটা মান অলওয়েজ কি হবে তোমার ধ্রুব। তুমি যে কোনো এর মান নাও না কোনো, এখানে 20 নাও, এখানে 10 নাও, আমরা কিন্তু আগে দেখেছি যে এদের অনুপাত সবসময় কি সমান সাদৃশ্য করে দিতে। কারণ দেখো এখানে যে কোণটা আছে, তাহলে আমাদের এখানে কি ফিক্স বলতো, প্রথমে আমাদের এখানে কি ফিক্স, সমকোণ ফিক্স, তার মানে 90 ডিগ্রি যে সমকোণ, সমকোণ আমাদের ফিক্সড। ঠিক আছে, সমকোণ যদি আমাদের ফিক্সড হয় তাহলে আমরা এই কোণের মাপে কিন্তু আমরা এই ত্রিভুজটি নিয়েছি। মনে মনে ভাবো যে এই কোণটি হলো তোমার 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কয় ডিগ্রি হলো তো 60 ডিগ্রি। তাহলে আমরা জানি যে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এদিক 90 সাথে 150, তাহলে অপর কোণটা কত হলো বলতো 30, তাহলে 90 সাথে কত হলো এই সেম যেটা আমরা নিছি 150, এটা কত হলো তোমার 30। তাহলে দেখা যাচ্ছে তিনটি কোণই কিন্তু সমান। তার মানে কি ত্রিভুজ সাদৃশ্য ত্রিভুজ। আর সাদৃশ্য ত্রিভুজের কোণের বিপরীত, এই কোণের বিপরীত বাহু এবং এই কোণের বিপরীত বাহু কোণ যদি সেম হয়, ফিক্সড হয়, এই কোণ যদি সমান হয়, সমান কোণের বিপরীত যে বাহু আছে তাদের বাহুগুলো বলি কি তাদের অনুরূপ বাহু। তাহলে দেখো এই কোণ কিন্তু ফিক্সড, এই কোণ দুইটার ক্ষেত্রে আমরা যদি পাই, এই কোণ যেহেতু ফিক্সড, তার যে বাহুগুলো আছে তাদের অনুরূপ বাহুগুলো কিন্তু অনুপাত কিন্তু সবসময় সমান। এবার দেখো এই বাহু, এই কোণটা ফিক্সড, এই কোণের বিপরীত বাহু কোনটা বলতো, এই কোণের বিপরীত বাহু এটা, আবার এই কোণের বিপরীত বাহু এটা। তাহলে দেখো কোণ কিন্তু ফিক্সড 30 30, কোণ দুটো কিন্তু সেম। তাহলে কোণ যদি সমান হয় তাহলে ওই কোণের বিপরীতে যে বাহু আছে, তাহলে এই কোণের বিপরীত বাহু, এই দুটো কিন্তু অনুরূপ বাহু বলা হয়। তাহলে অনুরূপ বাহু দুটো কি বলতো, তাদের অনুপাত সমান। ক্লাস মনে থাকলো। তুমি এবার সমকোণে যাও, সমকোণের বিপরীত বাহু, এরাও সমকোণ, এরা দেখো সমকোণ। দেখো সমকোণ সেম কোণ কিন্তু, তো কোণের বিপরীতে যে বাহু আছে ওই বাহু, এখানে যে সেম কোণ আছে তার বিপরীত বাহু, এদেরকে বলা কি অনুরূপ বাহু। তাহলে অনুরূপ বাহুর অনুপাতগুলো সবসময় কি সমান। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে সাদৃশ্যকোণী ত্রিভুজের যে বাহুগুলো আছে তাদের অনুপাত কিন্তু সবসময় ধ্রুব, তার মানে ধ্রুব। এখান থেকে আমরা শিখব সুকোণী ত্রিভুজের অনুপাতগুলো, কি শিখব অনুপাত। তাহলে আমরা একটু দেখি, এখানে আমরা একটু নাম শিখবো, তাদের যে অনুপাতগুলো সমান, তাহলে আমরা আমাদের এখানে পাইনি এ এ এ প্রাইম, বি বি প্রাইম, সি সি প্রাইম, এই যে দুটো আমরা পাইলাম। তো আমরা এখান থেকে জানলাম একটু
একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, দেখতে পারবা এর লম্ব a বাই এর অনুপাত হলো কি a প্রাইম, এর অধিভুজ কোনটা কত b বাই c বাই c প্রাইম সমান হবে না, কারণ আমাদের অনুরূপ কোণের বিপরীত কোণ যদি সমান হয় সেই কোণের বিপরীত পাশে যে বাহুগুলো সেগুলো অনুরূপ বাহু, সেই অনুরূপ বাহুর অনুপাত সবসময় সমান। আমরা এখান থেকে একটু তৈরি করে নিই, এখানে a এই সিটে গেছে ওদিকে ভাগ, এদিকে সে তোমার ওদিকে আছে গুণ, এদিকে হবে তোমার কি ভাগ, আর এই a প্রাইম এখানে আছে ভাগ, ওইদিকে দেখি তোমার গুণ, আর এই গুণ করে নিলাম। তাহলে এখানে দেখো এই যেখানে একটা আমরা মান পাইলাম, এই যেখানে এটা কি বলে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে কি বলতো লম্ব বাই অতিভুজ তাদের অনুপাতগুলো সমান। এই যে লম্ব বাই অতিভুজের যে অনুপাত আছে এরই নাম রাখা হয় তোমার কি সাইন। কোন কোণের সাপেক্ষে আমি থিটা কোণের সাপেক্ষে ধরি, কোন কোণের সাপেক্ষে থিটা কোণের, তাহলে সাইন থিটা সমান সমান লেখা যায় লম্ব বাই অতিভুজ। কিভাবে আসলো, আমাদের অনুপাতগুলো সবসময় ধ্রুব, তার মধ্যে আমরা দুটো অনুপাত দিলাম, একটা হলো কি তোমার লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ যে আমরা অনুপাতটা নিব সেই অনুপাতটার নামই হলো কি তোমার সাইন, ওই কোণের সাপেক্ষে সাইন থিটা। তাহলে আমরা এখানে যে পাইলাম, আর এইটাকে যদি আমরা কি করি, তাহলে এই দুটো বাহু আমরা পাইলাম, অনুপাত আমরা যদি কি নেই এই লম্ব বাই ভূমি নেই, লম্ব বাই ভূমি, লম্ব কত a, ভূমি কত বলতো b, আমরা যখন থিটা কোণের সাপেক্ষে লম্ব বাই কি নিলাম ভূমি নিলাম, এই লম্ব বাই ভূমির যে অনুপাতটা ধ্রুব সংখ্যা ধ্রুব, সে এই অনুপাতটাকে বলে কি তোমার tan থিটা, থিটা কোণের সাপেক্ষে tan। তাহলে আমরা শিখলাম যে বাহুগুলো অনুরূপ বাহুগুলো সবসময় ধ্রুব থাকে, অনুপাতগুলো সাদৃশ্য কোণের ক্ষেত্রে, কিন্তু এই যে বাহুগুলো আছে প্রত্যেকটা আমাদের ধ্রুব পাইলাম, সেই লম্ব বাই যখন অতিভুজ আসবে তার অনুপাতটাকে বলে sin থিটা, এবং লম্ব বাই ভূমি যে আসে তাহলে তারটাকে বলে কি তোমার tan থিটা। আর বাকি দিকগুলো কোনটা, এটা আমাদের হলো sin a, এটা আমাদের cos, এটা যাই দেখেন আমরা নিই কি বলতো b বাই c, ভূমি বাই অতিভুজ, তখন আমরা ভূমি বাই অতিভুজ একটা নেব ধ্রুব, তখন এটার নাম হবে তোমার কি থিটা কোণের সাপেক্ষে cos, মানে cos থিটা। তাহলে প্রত্যেকটা দুইটা করে বাহু যদি আমরা জোড়া জোড়ে তাদের মধ্যে এক একটা করে অনুপাত আসে, সেই অনুপাতগুলোর নামই হলো কি তোমার ত্রিকোণমিতির অনুপাত। সেই অনুপাত যখন লম্ব বাই অতিভুজ দেব তখন এর নাম হবে সাইন, যখন আমরা ভূমি বাই লম্ব বাই ভূমি দেব তাদের অনুপাতটা নাম হবে কি tan, আর ভূমি বাই যখন আমরা অতিভুজ দেব তখন এর নাম হবে তোমার কি cos। তাহলে এখান থেকে আমরা পাইলাম কি sin কিভাবে আসলো, tan কিভাবে আসলো, cos কিভাবে আসলো, মোট অনুপাত কিন্তু 6। এখন এটা আমার বিপরীতে আছে তেমনই, এবার আমরা যদি এটাকে কি করি আমরা নাম দিই, তাহলে sin কে পাইলাম, sin এর বিপরীতে যদি পাওয়া যায় তাহলে আমরা এখানে যদি যাই, তাহলে আমরা নিলাম কি লম্ব বাই অতিভুজ, কারণ আমরা কি বললাম যে আমরা এবার লম্ব বাই অতিভুজ দেব না, আমরা নেব কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ কি লম্ব কি a, তাহলে লম্ব বাই অতিভুজ যদি sin থিটা হয় কোণের সাপেক্ষে, তাহলে এবার অতিভুজ বাই লম্বের কার নাম কি, তাহলে অতিভুজের লম্ব কার উল্টা বলতো sin এর উল্টা, তাহলে এর নাম হলো কি cosec। তাহলে এখানে একটা অনুপাত পাওয়া যাবে cosec থিটা। তাইলে লম্ব বাই অতিভুজের অনুপাত যদি sin থিটা হয় তাকে যদি আমরা উল্টি দেই, লম্বটা অতিভুজ অতিভুজটা লম্ব, অতিভুজ বাই লম্ব তারও একটা নাম থাকা দরকার, সেই নামটা হলো cosec থিটা। ঠিক তেমনই আমরা দেখি লম্ব বাই ভূমির অনুপাতটার নাম কি ছিল বলতো tan থিটা, ওটাকে যদি আমরা উল্টি দেই, এবার ভূমি বাই যদি লম্ব দেই তারও একটা নাম থাকা প্রয়োজন, সেই নামটা হলো কি তোমার cot থিটা, cot। ঠিক আছে, তাহলে আমরা পাইলাম, তাহলে cos, cos এর ভূমি বাই অতিভুজ, না স্যার আমি ভূমি বাই অতিভুজ না নেব, আমি অতিভুজ বাই ভূমি নেই, তাহলে কি হয় তার মধ্যে কি নেই অতিভুজ বাই ভূমি নেই, তখন
মানে cos কে আমরা উল্টে দিলাম, তাকে যদি আমরা চেঞ্জ করে নিই তখন তার তো একটা নাম থাকা দরকার, অতিভুজ ভূমি, তখন তার নাম হবে sec থিটা। তাহলে আমরা এখান থেকে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করা শিখলাম। sin থিটা কেন হইল, আর sin এর বিপরীত কেন হইল, cosec থিটা, tan কেন হইল, আর tan কে উল্টে দিয়ে cot কিভাবে হইল, cos উল্টে sec কিভাবে হইল, আমরা কিন্তু সুন্দরভাবে শিখলাম যে ত্রিকোণমিতিতে 6টি অনুপাত বের করা শিখলাম। এইগুলোর আবার অবেদ সূত্র আছে, গুণ ভাগ আছে, সেগুলো জানতে হবে। তাহলে আমরা এখান থেকে শিখলাম sin কিভাবে আসলো, tan কিভাবে আসলো, cos কিভাবে আসলো, অনুপাতগুলো আমরা কিন্তু শিখলাম। এই যে আমরা শিখলাম যে তাদের সাদৃশ্য করে ত্রিভুজের মাধ্যমে শিখলাম তাদের অনুপাতগুলো সবসময় ধ্রুব। এই ধ্রুব থেকে আমরা শিখলাম sin থিটা, cos থিটা, tan থিটা আলাম। এই ধ্রুব যে তাদের মান, এইটাই হলো তোমার ত্রিকোণমিতিক অনুপাত। তোমাদের বই সুন্দর দেওয়া আছে, সাদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে অনুপাতগুলো বের করলাম সেটা ধ্রুব সবসময়। এই ধ্রুবগুলোই কিন্তু একটা অনুপাত প্রকাশ করে, সেই প্রকাশটাই হলো sin থিটা, cos থিটা, tan থিটা, এটাকে বলে ত্রিকোণমিতিক অনুপাত। এখানে আমরা কিছু ছন্দ দেখব, যে ছন্দটা তোমাদের লাগবে, যে আমি এখানে দিয়েছি সাগরে লবণে। কি দিয়েছি বলতো, সাগরে লবণে। সাগরতে হবে তোমার sin থিটা, সাগরতে কি হবে বলতো, সাগরতে হবে তোমার sin থিটা। সাগরে লবণে লম্ব বাই অতিভুজ। তাহলে sin থিটা মানে আমরা কি দিলাম, সাগরে লবণে, সাগরতে sin, তাহলে লম্ব বাই অতিভুজ। আমরা কি শিখলাম, যে আমরা sin কে যদি উল্টে দেই তার বিপরীত কি পাইলাম, cosec পেয়েছি। তাহলে sin এর বিপরীত কি বলতো, cosec থিটা, তাহলে cosec হলে কি হবে বলতো, cosec সমান কি লেখা যায়, sin সমান কি আমরা লম্ব বাই অতিভুজ শিখলাম, আর তাহলে cosec তার উল্টো, তাহলে এখানে কি পাবো, অতিভুজ বাই লম্ব। একটু আমরা শিখলাম অতিভুজ বাই লম্ব। তোমরা কিভাবে মাথায় রাখবা, সাগরে লবণে, সাগরতে sin, লম্ব হাতে অতিভুজ, তাহলে sin থিটা লম্ব বাই অতিভুজ। sin এর বিপরীত আমরা প্রমাণ দেখলাম কি, cosec, তাহলে cosec থিটা হলো কি তার উল্টো, তাহলে অতিভুজ বাই লম্ব। তুমি একটা মাথায় রাখবা, বাকিটা অটোমেটিক্যালি উল্টে দিলে চলে আসবে। এবার আমরা দেখি কবরে ভয়ানক, কবরতে cos, কবরতে কি বলতো, cos থিটা, কবরতে cos থিটা, ভয়ানক ভূমি অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে কবরে ভয়ানক, কবরতে cos, কবরতে cos, ভয়ানক ভতে ভূমি, অতে অতিভুজ। তাহলে আমরা কি শিখলাম, যে cos এর বিপরীত কি ছিল বলতো, sec থিটা, শিখেছি। তাহলে sec বলতে কি বলতো, cos এর উল্টো আমরা শিখলাম, তাহলে এখানে হবে উল্টি দাও, অতিভুজ বাই ভূমি। এবার আমরা দেখব 3 নম্বরটা, যে tan লম্ব ভূত, tan কি বলতো, tan থিটা, tan লম্ব বাই ভূমি, আমি কিন্তু tan কে উল্টে আমরা শিখলাম যে cot থিটা, তাহলে cot থিটা সমান কি লেখা যাবে, তাকে উল্টে দেই, ভূমি বাই লম্ব। তাহলে আমরা কি শিখলাম, কিভাবে মনে রাখবা, tan লম্ব, tan লম্ব বাই ভূমি, তাকে উল্টে দিলে কি লেখা cot, তাহলে ভূমি বাই লম্ব। তাহলে এই যে তোমরা সূত্র পাইলাম ছন্দ আকারে, এই সূত্র কিন্তু সর্বোচ্চ মাথায় রাখবা, যখন আমরা ম্যাথ করব তখন কিন্তু চিত্র আকারে পাবো। কি আকারে পাবো বলতো, চিত্র আকারে অনেকবার তার সাথে আমাদের দেখা হবে।
তুমি চিত্র, আমি নিয়ে এসেছি তোমার জন্য ছন্দ। কি ছন্দ বলো? সেই ছন্দটা আমার নাম হলো সাগরে লবণ নেই সাইন থিটা, খবরে ভয় নেই কস থিটা, টেমসে লাল টেলম ভুল ট্যান থিটা। এগুলো আমরা যখন চিত্র আকারে যে ম্যাথগুলো করবো সেই ম্যাথে মাস্ট বি এইগুলোই লাগবে। চিত্র আকারে তুমি যখনই দেখবা যে কোনো ম্যাথ আছে তুমি অনায়াসে লম্বভূমি এই ছন্দটি থেকে তুমি কাজে লাগাবা, 100% তোমার ম্যাথ হয়ে যাবে, বিন্দু করবেন কম বেশি হবে। এবার গুণ ভাগাকারে শিখবো। কি শিখবো বলতো? গুণ ভাগাকারে শিখবো। আমরা শিখবো কি দিয়া বলতো? গুণ ভাগাকারে। গুণ ভাগাকারে শিখবো আমরা। এখানে দিলাম আমাদের কি থিটা সাইন থিটা, এখানে দিলাম আমরা সাইনের উপর কি করেছি কোসেক থিটা, কোসেক থিটা। আর এখানে দিলাম আমাদের cos থিটা, cos থিটা, cos এর উপর কি বলতো? sec থিটা। এখানে আমরা যদি কি tan থিটা, tan এর উপর কি বলতো? cot থিটা। আজ আমরা দিলাম একটা 1, কি দিলাম বলতো? 1। এখন আমরা এখানে সূত্র আনবো গুণ ভাগ আকারে যতই ম্যাথ করবো আমরা এই সূত্রটা ছোট একটা আট করবা 3 এর ঘরের মতো 6, তার মধ্যে চলে কি করছে tan, tan এর মধ্যে আমরা জানি cot, cos, cos এর মধ্যে আমরা কি জানি sec। তাহলে এখানে আমরা সূত্র সব সূত্র এখান থেকে নিয়ে নেব। দেখো তোমরা প্রথমে আমরা লিখে নেই প্রথমে দিকে আমরা যাই, তাহলে প্রথমে এই sin থিটা, sin থিটা, sin সমান 1 বাই cos থিটা, 1 বাই cosec থিটা, sin সমান 1 বাই cos থিটা। তাহলে cos থিটা সমান কি লেখা যায়? তাইলে cos থিটা সমান কি লেখা যায়? cos থিটা সমান 1 বাই sin থিটা, 1 বাই sin থিটা। এবার আমরা যাই tan, tan থিটা সমান tan থিটা, tan থিটা সমান 1 বাই cot থিটা, 1 বাই cot থিটা। তাহলে cot থিটা সমান 1 বাই tan থিটা, cot থিটা সমান 1 বাই tan থিটা। এবার আমরা যাই cos থিটা সমান, cos থিটা সমান, cos থিটা সমান 1 বাই sec থিটা, 1 বাই sec থিটা। এবার sec থিটা সমান 1 বাই cos থিটা, থিটা সমান 1 বাই cos থিটা। এখানে আরেকটা সূত্র আছে tan সমান কি লেখা যাবে? একটা সূত্র আছে তোমার tan সমান যুগ্ম সূত্র আমি নাম দিয়েছি, tan সমান লেখা যায় sin বাই cos, tan সমান লেখা যায় sin বাই cos। তাহলে tan এর কি বলতো?
sin বাই cos, তাহলে cos সমান কি হবে cos বাই sin, cos থিটা বাই sin। তাহলে আমাদের কিন্তু তোমার গুণ ভাগাকার যে সূত্রগুলো এই সূত্র মনে রাখবো, যখন আমাদের কিছু ম্যাথ করব গুণ ভাগাকার আসবে তখন কিন্তু আমরা এই সূত্রগুলো সুন্দর করে অ্যাপ্লাই করার চেষ্টা করব, তাহলে কিন্তু গুণ ভাগ দিয়ে সূত্রগুলো নিয়ে মুখস্থ করতে হবে না। তুমি পরীক্ষা ছেলে ভুলে যাবা বা তুমি যেখানে যাও রাগ করবা, সূত্র মুখস্থ করার প্রয়োজন নেই, তুমি এভাবে আপ করবা, শত সূত্র আছে সব সূত্র তুমি বের করতে পারো। এবার ত্রিকোণমিতির অনুপাত যোগ বিয়োগ বা গুণ ভাগ রুট আকারে যে সকল সূত্র আছে সেটা আমরা শিখব। আবার ওই চিত্র দিয়ে আমাদের হবে আগে কি ছিল সেটা একটু আটকার চেষ্টা করি। sin থিটা cos থিটা, আগে চিত্রটা আমরা আটকেছি। দেখা দেখো সুন্দর করে সাইন থেকে তীর দিলাম, ঘড়ি কাঁটা যে দিক দিয়ে ঘোরে সেদিক দিয়ে তীর দিলাম। দেখো ঘড়ি কাঁটা যে দিক দিয়ে ঘোরে সেদিক দিয়ে দিলাম, তাহলে এখান থেকে আমরা পাবো এখন সূত্র যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা এখান থেকে যে সূত্র তৈরি করি sin স্কয়ার থিটা সমান sin এর সাথে cos কি বলতে আছে যোগ, তাহলে ওদিকে যে কি হবে বলো তো বিয়োগ, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা। তুমি যদি বলো cos সমান লিখবো, তাহলে cos স্কয়ার থিটা সমান কি লেখা যাবে cos এর সাথে sin কে বলতে যোগ, ওদিকে কি হবে বিয়োগ 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমি একটা অধ্যায় সূত্র পেয়ে গেলাম। এবার বাকি যে দুটো সূত্র আমরা অ্যাপ্লাই করব সেগুলো হবে ঘড়ি কাঁটার বিপরীত দিকে। কার বিপরীত দিকে বলতো ঘড়ি কাঁটার বিপরীত দিকে, কোসেক আর কট, কোসেক থেকে যাবে কটে আর কট থেকে যাবে তোমার 1। এখানে দেখো এর মধ্যে কিন্তু এইটা আমাদের কাট ক্রস, এখানে কি হলো কোসেক, দুই নম্বর সূত্র কি হলো বলতো কোসেক স্কয়ার থিটা, এখানে কিন্তু মাইনাস হবে, ঘড়ি কাঁটার দিকে যেহেতু এগুলো ছিল প্লাস আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে সেহেতু হবে তোমার কি মাইনাস, তাহলে কোসেক স্কয়ার, তাহলে এটা ঘড়ি কাঁটার দিকে ছিল দিলাম প্লাস, এটা যেহেতু ঘড়ি কাঁটার বিপরীত দিকে তাহলে কি হবে এটা মাইনাস, তাহলে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল কত 1। লেখাতে আমরা তৈরি করে নিই। কোসেক স্কয়ার সমান কি লেখা যায়, কোসেক স্কয়ার সমান লেখা যায় 1 তো এখানে আছে, এই মাইনাস কটটা দিকে কি হবে তো প্লাস কট স্কয়ার থিটা, তাহলে কট স্কয়ার সমান কি লেখা যায় কট স্কয়ারটা মনে করো মাইনাসটা দিকে হলো প্লাস, কট স্কয়ারটা মাইনাস এর দিকে কি হলো তোমার প্লাস,
আর প্লাস ওয়ানটা এদিকে হলে কি মাইনাস, তার মানে কোসেক স্কয়ারটা আমরা পক্ষান্তর করব, মাইনাস কট স্কয়ারটা এদিকে হলে তোমার কি প্লাস কট স্কয়ার, এক পক্ষে আসলে কোসেক স্কয়ার এখানে থাকলো সামনে, কোসেক স্কয়ার থিটা, আর এই প্লাস ওয়ানটা এদিকে হলে তোমার কি মাইনাস ওয়ান, আমাদের পেয়ে গেল। এবার sec থেকে tan দিয়ে সূত্র হয় sec tan, প্লাস sec এই কত যাবে বলো তো tan যাবে, যেহেতু ঘড়ির কাঁটার দিকে ছিল প্লাস, ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে এটা কানা কি দেবো মাইনাস, তাহলে 3 নম্বর সূত্র পাইলাম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1, এমন সূত্র তৈরি করব, তাহলে sec স্কয়ার থিটা ইকুয়াল 1 এখানে আছে, মাইনাসটা ওদিকে তোমার কি প্লাস, তাহলে প্লাস tan স্কয়ার, তারপর থাকবে কি tan স্কয়ার, তাহলে পক্ষান্তর করো মাইনাস tan স্কয়ার দিকে যে প্লাস, তাহলে প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল এই কিন্তু sec স্কয়ার আছে প্লাস sec স্কয়ার থিটা আছে, এই প্লাস 1 এর দিকে কি হবে তোমার মাইনাস 1, তাহলে আমরা এখান থেকে সূত্র ওই একটা চার্টের মাধ্যমে যোগ বিয়োগ বর্গ আকারে রূপ দেওয়ার যে সূত্র, স্কয়ারটার দিকে রূপ করে দিতে পারো, এখানকার স্কয়ারটার দিকে রূপ করে দিতে পারো, তুমি এখানে কি দেখে দিতে এক্সট্রা হবে tan থিটা ইকুয়াল √sec স্কয়ার থিটা লিখলাম, এটা সবগুলো করতে পারো। তাহলে আমরা একটা চিত্রের মাধ্যমে আগেও শিখলাম গুণ ভাগ আকারে সকল সূত্র বের করা, ওই সূত্রের মাধ্যমে ঘড়িকাঁটার দিকে প্লাস দিয়ে প্রথম অভেদটা শিখলাম, অভেদের বাকিগুলো বের করতে পারবো সমীকরণ থেকে, এবং ঘড়িকাঁটা যে দিক দিয়ে ঘোরে তার বিপরীত দিকে দিলে মাইনাস, সেই ক্ষেত্রে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করলাম, তার অভেদগুলো ক্ষেত্রে তৈরি করলাম, এবং সেক থেকে অভেদগুলো যে আছে বিপরীত দিকে ঘড়িকাঁটা এই দিকে ঘোরে, যে দিকে ঘোরে তার বিপরীত দিকে যে আমরা নেই, তাহলে সেক্ষেত্রে হলো মাইনাস, সেক্ষেত্রে আমি কিন্তু সেক এসএমএস ট্রান্সফার পেলাম। তাহলে এই যে একটা শর্টকাট টেকনিক এই চিত্রের মাধ্যমে এটাও তোমার শিখতে পারবে না, জাস্ট আমি তোমাকে শিখালাম, তুমি পরীক্ষা সেন্টারে যে কোনো ভাবে যদি ভুলে যাও ছন্দ মাথায় রাখলে চিত্র আকারে যে কোনো ম্যাথে তুমি এই ছন্দ দিয়ে কাজ করতে পারবা। 2 নম্বরে এই যে টিনের মধ্যে একটা ঘ, এখান থেকে তুমি গুণ ভাগের যত সূত্র আছে তুমি সব বের করতে পারবা, এবং তোমার অভেদ যেগুলো আছে ঘড়িকাঁটার দিকে বিপরীত দিকে ওই চার থেকে তুমি কিন্তু ওই একই দিকে সব সূত্র বের করতে পারো, তার মানে তোমাকে মুখস্থ করার কোনো প্রয়োজনই আসে না, তুমি ম্যাথ করতে থাকো অটোমেটিকলি সূত্র তোমার মাথায় গাঁথা হবে। আর যদি ভুলে যাও কখনো, তুমি পরীক্ষা ক্ষেত্রে রাগ করে নাও একটা চিত্র, তুমি সকল সূত্র ওখান থেকে বের করতে পারবে। ত্রিকোণমিতি অনুপাতগুলো ঋণাত্মক হতে পারে কিনা আমরা শিখবো। ত্রিকোণমিতি যে অনুপাতগুলো আছে x ও x ড্যাশ y ও y ড্যাশ নেই মনে করো, তাহলে এখানে কটা চতুর্ভুজ আছে? 4টা, যারা তোমরা উচ্চতর করে দিয়েছো নবম দশম শ্রেণীর স্টুডেন্ট তারা জানবা প্রথম কোয়াড্রেন্ট, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ঘড়িকাঁটা অর্থাৎ অষ্টম অধ্যায় উচ্চতর গণিতের 8.1 দেওয়া আছে যে ঘড়িকাঁটা যে দিক দিয়ে ঘোরে তার বিপরীত দিকে কিন্তু চতুর্ভুজগুলো নামকরণ করা হয়। তাহলে এখান থেকে একটা আমাদের কিন্তু 8.1 শেষ হয়েছে, তা সেক্ষেত্রে স্টুডেন্টরা জানতে পারে যে কোনটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় কোনটা সবকিছু তারা জানে। তাহলে প্রথম চতুর্ভাগ এখানে 0 থেকে বড় থিটার মানটা আর 90 থেকে ছোট বা 90 সমান, 0 বা 0 থেকে বড়
90 সমান ভাগী। আমরা এটা দেখি এবার কটাতে যাই, দ্বিতীয় চতুর্ভাগ। কি চতুর্ভাগ বলতো? দ্বিতীয়। এখানে কত বলতো? 90 সমান বা তার থেকে বড় আর 180 সমান বা ছোট। একই ভাবে এখান থেকে আমাদের এটাকে বলে তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগ 180 সমান বা বড় আর 270 সমান বা ছোট। এটাকে বলে কি তোমার চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগ এটা হবে তোমার 270 সমান বা ছোট আর 360 সমান বা বড়। তার মানে আমরা শিখলাম যে প্রথম চতুর্ভাগ 0 সমান বা থেকে বড় আর তোমার 90 0 সমান বা বড়, 90 সমান বা ছোট, মানে 90 পর্যন্ত ফিক্সড। দ্বিতীয় চতুর্ভাগ ঘড়ি কাঁটা যেদিক দিয়ে ঘুরবে তার কিন্তু বিপরীত দিক। তাহলে এটা কি হবে তোমার দ্বিতীয় কোয়াড্রেন্ট, অর্থাৎ 90 সমান বা তার থেকে বড় বা 180 সমান বা তার থেকে ছোট। এবার আমরা দ্বিতীয় চতুর্ভাগ। একইভাবে তৃতীয়, একইভাবে কি তোমার চতুর্থ চতুর্ভাগ। এই যে চতুর্ভাগগুলো আমরা নবম সূচি যারা হায়ার ম্যাথ নেওয়া নেই বা উচ্চতর গণিত নেওয়া নেই তারা যা সীমাবদ্ধ থাকবে 90 ডিগ্রি পর্যন্ত। 90 ডিগ্রি বেশি কিন্তু তোমরা বের করতে পারবা না। তো আমরা যদি এখানে একটু এটাকে আবার একটু কাজ করার চেষ্টা করি, চিত্রটাকে এদিকে নেই ছোট করে। আমরা দেখব যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো ঋণাত্মক হতে পারে কিনা, চেষ্টা করব আমরা একটু দেখো। দেখো x ও x ড্যাশ y ও y ড্যাশ, তাহলে আমরা জানি ডান দিকে কিন্তু প্লাস, x এর প্লাস, বাম দিকে কি বলতো মাইনাস। আমরা যে ঘরগুলোতে যাই ডানে প্লাস উপরে প্লাস, এই ঘরটা হলো প্লাস প্লাস, বামে মাইনাস উপরে প্লাস, এই ঘরটা হলো মাইনাস প্লাস, বামে মাইনাস নিচে মাইনাস, এই ঘরটা হলো মাইনাস মাইনাস, ডানে প্লাস নিচে মাইনাস, এই ঘরটা হলো প্লাস মাইনাস। তো আমরা এখন যদি এইটুকু আলোচনা করতে যাই, এখানে আমরা থিটা ধরি, এখানে আমরা ধরি থিটা কোণ, থিটা কোণের সাথে যাই, তাহলে এখান থেকে আমরা যে সাইন নিতাম প্রথম চতুর্ভাগে, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ। লম্ব কত বলতো? লম্ব প্লাস, এই লম্ব প্লাস ভূমি প্লাস, তার মানে প্লাস আর tan থিটা আছে বলি, tan থিটা দেখাই। তাহলে এখানে লম্ব কি বলতো? এই যে লম্বটাও প্লাস, এর সাথে ভূমিটাও কি প্লাস, তার মানে লম্ব প্লাস ভূমি প্লাস। তার মানে প্রথম যে কোঅর্ডিনেট, প্রথম যে চতুর্ভাগটা সেখানে কিন্তু অনুপাতগুলো ধনাত্মক। তুমি যে কোনো ধরো অতিভুজ নাও ভূমি নাও যে কোনো নাও এখানে কিন্তু ধনাত্মক পাবে।
পরের দিকে যাই আমরা, পরের দিকে এটা কিন্তু মাইনাস, এটা কি বলতো উপরেরটা প্লাস। লেখা আমরা এখানে যাই লম্ব বাই ভূমি tan থিটা আকারে যাই এখানে, এখানে কত কোন পর্যন্ত ডিফারেন্ট কত 90 পর্যন্ত ডিফারেন্ট পেয়েছি। আমরা যদি এখানে যাই 90 থেকে 80 এর মধ্যে যাই, 90 বেশি এবং 80 থেকে কম, তাহলে এখানে কত অনুপাত আমরা পাবো লম্ব বাই অতিভুজ। লম্ব বাই ভূমি কেন মানে লম্ব কত বলতো প্লাস আর ভূমি কি বলতো মাইনাস, তাহলে এখানে দাঁড়ালো কি দাঁড়ালো মাইনাস। তার মানে এখানে দেখো প্রথম কোয়াড্রেন্ট ব্যতীত যে তৃতীয় চতুর্ভাগ আছে তাদের অনুপাতটা কি আসলো ঋণাত্মক। আর যদি আমরা নিচের দিকে যাই এই কোণের সাপেক্ষে এটা হলো কি তোমার মাইনাস, নিচেটা কি বলতো মাইনাস। tan এর ক্ষেত্রে দাও sin এর ক্ষেত্রে দাও যেটা জানো তোমরা সবগুলো বের করো, আমি tan এর দিয়ে দিছি। এখানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, লম্ব কত মাইনাস, ভূমিটা কত মাইনাস। তো এখানে যদি আমরা মাইনাস কাটি তাহলে কি হলো প্লাস, কি আসলো বলতো প্লাস, এখানে ধনাত্মক আসলো। আবার তুমি যদি এদিকে যাও এটা ক্ষেত্রে যাও এই কোণের সাপেক্ষে tan দিয়ে করতেছি আমরা প্লাস, নিচেটা কিন্তু মাইনাস প্লাস, এটা কিন্তু মাইনাস, তাহলে কি হইতেছে বলতো লম্ব বাই ভূমি, লম্ব কত মাইনাস আর ভূমি কত বলতো প্লাস, তাহলে এখানে কি হইতেছে মাইনাস। তার মানে এখান থেকে আমরা প্রমাণটা পাইলাম যে ত্রিকোণমিতিয় অনুপাতগুলো শুধু ধনাত্মক না ঋণাত্মক হবে। প্রথম চতুর্ভাগ ব্যতীত এইদিকে যে চতুর্ভাগ আছে লিমিট 90 থেকে 180, 180 থেকে তোমার 270, তারপর আছে তোমার কি 270 থেকে 360, প্রত্যেকটা অনুপাত কিন্তু ভেবে করা যাবে। তখন আমরা বলতে পারবো যে ত্রিকোণমিতিয় অনুপাতগুলো 0 থেকে 90 এর মধ্যে যদি থাকে সেখানে প্রত্যেকটা অনুপাত ধনাত্মক আসবে এবং 90 থেকে ব্যতীত যে আছে এইগুলোতে কোথাও ধনাত্মক আসবে কোথাও কি ঋণাত্মক আসবে। তার মানে কিন্তু অনুপাতগুলো অলওয়েজ ধনাত্মক নয়, ঋণাত্মক হতে পারে। ক্লিয়ার ক্লিয়ার। ত্রিকোণমিতিক সূত্রগুলো প্রমাণ শিখবো আমরা জ্যামিতিক ভাবে, তোমাদের পরীক্ষা আসতে পারে যে ত্রিকোণমিতিক সূত্রগুলো তুমি প্রমাণ করো। আমরা গুণভাগাকার সূত্র শিখেছি, একটু তোমাদের দেখাই। আমরা এখানে সূত্র শিখেছি কয়টা দেখো 1 2 3 4 5 6 7 8, এটা আমরা সূত্র শিখেছি 8টা। এবার এখানে যাই 9 10 11 12 13 14 15 16 17। এই সূত্র আমাকে কি করতে হবে প্রমাণ জানতে হবে। যদি আমরা এই সূত্র আমরা প্রমাণ শিখতে পারি তাহলে যে কোনো ভাবে আমাদের ত্রিকোণমিতিকের চিত্র বা প্রমাণ জাতীয় যেগুলা মোটামুটি একটা আয়ত্ত করতে পারবো। দেখি আমরা একটু আমি এটা কোণ নিলাম সেটা কোণ, এই থিটা কোণে একটু নিলাম x o a, x o a, তাহলে x o a কি ফিক্স করে দিলাম থিটা ফিক্স করে দিলাম, থিটা কোণ নিলাম। এই o a একটা বিন্দু নিলাম p, কি বিন্দু নিলাম p, আর o x একটা বিন্দু নিলাম কি তোমার m, pm লম্ব টানলাম। আমরা যখন লম্ব টানলাম এটা সমকোণী ত্রিভুজ, এর মধ্যে বিপরীত বাহু বা লম্ব, এর আছে তোমার কি সন্নিহিত বাহু বা ভূমি, আর সমকোণের বিপরীত পাশে যেটা আছে তার নাম কি তোমার অতিভুজ, সংক্ষেপে লিখলাম। এখন প্রমাণ করতে যাব যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 অভেদের প্রথমটা প্রমাণ করতে যাচ্ছি। কিভাবে প্রমাণ করব দেখাবো, বিষয়টা হবে লেফট তোমার মাথায় রাখবা সব সময়, আর লেফট হ্যান্ডে আমরা কাজ করি। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে জ্যামিতিক ভাবে তুমি প্রমাণ করতে পারো 1। আবার প্রতিটা সূত্রটাই প্রমাণ করা শিখবো। দেখো আমরা জানি কি সাইন মানে কি জানি সন্দেহ করে সাগরের লবণ মানে লম্ব বাই অতিভুজ, তাহলে এই কোণ সাপেক্ষে লম্ব কত কত pm, pm
এবং এগুলোর সাথে অতিভুজ কোনটা বলতো ওপি, ওপি তারপর কি স্কয়ার cos cos মানে উপরে কি ছন্দ বলতো চিত্র আকার। আমি বলছি কিন্তু চিত্র আকারে যে কোনো ম্যাথ আসলে তুমি সাগরের লবণে তুমি দেখে নিয়েছি, যদি চিত্র আকারে কোনো তুমি ম্যাথ সলভ করতে জানো তাহলে এই ছন্দ তিনটে তুমি সুন্দর করে মাথায় গেঁথে নিবা। তাহলে এখানে আমরা কি করব, চিত্র আকারে যদি করতেছি এই ছন্দকে সমান করতেছি। তাহলে cos মানে কি বলতো থিটা কোণ সাপেক্ষে কবরে ভয় আমি ভ ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমি কত বলতো ওএম, অতিভুজ কি বলতো ওপি তার উপরে স্কয়ার, তাহলে পিএম এর উপরে স্কয়ার, ওপির উপরে স্কয়ার, ওএম এর উপরে স্কয়ার, ওপির উপরে স্কয়ার। তুমি একটা বিষয় মাথায় রাখবা যে সব সময় লব নিয়ে কাজ করব। ওপি স্কয়ার আসলে কি হবে বলতো ওপি স্কয়ার, তাহলে এই ওপি স্কয়ার যদি ওপি স্কয়ার ভাগ দিয়ে কেউ থাকে না 1, তাহলে 1 সাথে গুণ করলে পিএম স্কয়ার। এই ওপি স্কয়ার ভাগ দাও তাহলে কি থেকে 1, তাহলে 1 এর সাথে ওএম গুণ করলে কি ওএম গুণ করলে সে ওএম স্কয়ার। একটা বিষয় মাথায় রাখবা সব সময় অলওয়েজ এটা অবস্থা নিয়ে আসতে হবে এবং লবের মান আনতে হবে। আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার, সংক্ষেপ লিখলাম। লম্বের মান কত বলতো অতিভুজ কোণটা বলতো ওপি, ওপি স্কয়ার, লম্ব কোণটা বলতো পিএম স্কয়ার, ভূমি কোণটা বলতো ওএম স্কয়ার। আমার সবসময় লাগে লবের মান, তাহলে লম্ব বাই ভূমি মানে পিএম ওএম, পিএম ওএম কি হবে বলতো ওপি, তাহলে আমরা ওকে লিখতে পারি কি ওপি স্কয়ার, নিচে কিন্তু আছে কি তোমার ওপি স্কয়ার। এইটা ক্যান্সেল করে দিও, রাইট অ্যানসার তোমার। তাহলে আমরা sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা এগুলো শিখলাম যে কিভাবে এটা প্রমাণ করা যায়। তেমনি তুমি যদি দাও sec স্কয়ার প্লাস tan স্কয়ার সেটা আমরা প্রমাণ দেখাতে পারবো। তুমি একটা স্কেচার দিয়ে দিতে পারো। এভাবে তুমি কি করবা যে sec স্কয়ার প্লাস tan স্কয়ার বের করতে পারবা, তারপরে তোমার cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার এভাবে কিন্তু আনতে পারো। চেষ্টা করো কয়টা দিয়ে আবার x o a থিটা কোণ ফিক্সড pm লম্ব ভূমি অতিভুজ x o a কোণ এখানে ধরছি থিটা কোণ। তাহলে আমরা কি বলবো যে বাকি যে সূত্রগুলো আছে তাদের একটু যে sin স্কয়ার থিটা ইকুয়াল কি 1 মাইনাস cos স্কয়ার থিটা, লেফট সাইড sin স্কয়ার থিটা। sin মানে কি জানি বলতো সাগর লবণ এগুলো লম্ব বাই অতিভুজ, লম্ব কি বলতো pm, অতিভুজ বলতো কি বলতো op তারপর স্কয়ার, তার মানে pm এর উপরে স্কয়ার op এর উপরে স্কয়ার। আমি বলছিলাম তোমার সবসময় কি নিয়ে আসবা যে লবের মান নিয়ে আসবা। তাহলে আমরা জানি সংক্ষেপে পিটার বস্তু সরকারি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। অতিভুজ কোণটা বলতো ওপি, লম্ব তোমার কি pm, ভূমি তোমার কি ওএম তারপর স্কয়ার। আমাকে লবের মান লাগবে সবসময় pm, pm টা নিয়েছি তাহলে ওএম ওপি আর কি ওএম একদিকে pm স্কয়ার একদিকে, আমি pm এর জায়গায় বসে দেই ওপি স্কয়ার মাইনাস ওএম স্কয়ার, এদিকে হলো কত ওপি স্কয়ার। এই ওপি এর কাছে যাবে এই ওপির সাথে একবার যাবে আবার ওএম এর সাথে ওপি যাবে, ক্যান্সেল হয়ে গেল 1। এটা তুমি কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে কি না ভূমি বাই অতিভুজ, ভূমি অতিভুজ মানে কি লেখা যায় cos থিটা, দুজনের উপর স্কয়ার। তাহলে দেখো এখানে sin স্কয়ার সমান লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার, চিত্র আকারে আমরা প্রমাণ লিখলাম। এবার আমরা যদি এভাবে দেখাই
যদি আমরা দেখাই ওয়ান মাইনাস cos স্কয়ার থিটা সমান রাইট সাইড ঠিক আছে চেষ্টা করি আমরা তাহলে 1 মাইনাস cos মানে কি বলতো cos মানে আমরা জানি কি কবরে ভয় হবে ভূমি বাই অতিভুজ ভূমি কত বলতো ওএম ভূমি বাই অতিভুজ অতিভুজ কি বলতো ওপি তারপর স্কয়ার 1 তাহলে ওএম এর উপর স্কয়ার ওপি এর উপর স্কয়ার প্লাস করো নিচে করো 1 1 এর উপর স্কয়ার সূত্র হচ্ছে ওপি স্কয়ার কে ওপি স্কয়ার ওএম স্কয়ার কে ওএম স্কয়ার আমি কিন্তু গল্প করেছিলাম সব সময় আমরা কার মান নিয়ে নেব পিথাগোরাস থেকে লবের মান নিয়ে নেব তাহলে আমরা কি জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস কে ভূমি স্কয়ার অতিভুজটা আছে ওপি স্কয়ার লম্বটা আছে তোমার কি পিএম স্কয়ার ভূমিটা আছে তোমার কি ওএম স্কয়ার আমরা পাবো লবের মান লবে আছে ওপি ওএম লবি তো দিকে আছে ওএমটাকে নিয়ে আসো ওএম প্লাস দিয়ে দিবে তোমার 0 প্লাস তোমার কি পিএম স্কয়ার তাহলে এটার মান কি বসাতে বলো তো ওপি ওএম সমান কি লেখা যায় পিএম স্কয়ার তাহলে পিএম আর ওএম ওপি পিএম আর ওপি তাদের উপর লম্ব বাই অতিভুজ তার মানে কি জানি sin থিটা কি দিতে জানি sin থিটা sin স্কয়ার থিটা প্রমাণিত তাহলে আমরা এখানে শিখলাম যে sin থিটা sin স্কয়ার সমান 1 cos স্কয়ার আবার 1 cos স্কয়ার সমান কি লেখা যায় sin স্কয়ার তাহলে এভাবে ত্রিকোণমিতিক যে অভিদের যে সাইনের সূত্রগুলো ছিল এটা থেকে টানা যায় তুমি কেমনই কি করবা cos থেকে 1 cos স্কয়ার বা কিন্তু সবসময় লবের মান বসাও আবার cot স্কয়ার সমান cos স্কয়ার 1 আনতে পারবা sec স্কয়ার সমান আনতে পারবা 1 tan স্কয়ার tan স্কয়ার সমান আনতে পারবা sec স্কয়ার 1 আনতে পারবা এবং আমরা এখানে একটা প্রমাণ দেখাইলাম তার আগে এই sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1 ঠিক তেমন ভাবে তুমি এখানে যে অভেদ তিনটি আছে তুমি এই অভেদ তিনটি মান তুমি আনতে পারো cos স্কয়ার স্কয়ার 1 sec স্কয়ার tan স্কয়ার 1 আনতে পারো চিত্র আকারে এবং সবসময় লবের মানটা তোমাকে পিথাগোরাস থেকে এনে বসাইতে হবে বা ভাঙতে হবে তাহলে আমরা গুণ যোগ বিয়োগ রুট আকারে যে সূত্রগুলো সেগুলো প্রমাণ শিখলাম এভাবে প্রমাণ শিখলাম এভাবে শিখলাম এখন আমাদের প্রমাণের মধ্যে আছে তোমার এই যে গুণ ভাগ আকারে আছে সেটা আমরা প্রমাণ শিখব চিত্র আকারে শিখব তাহলে আমরা কষ্ট চিত্রটা একটু আঁকড়ে নিই x o in theta x o y x o a theta p রেখা cn লম্ব অতিভুজ ভূমি আমরা সব গুণ ভাগ করার সূত্রগুলো আছে সেগুলো এক নম্বরে যাই যে sin থিটা সমান কি 1/cos থিটা left side sin theta তাহলে sin সমান কি জানি আমরা বলতো লম্ব বাই অতিভুজ লম্ব আছে p এ অতিভুজ আছে তোমার কি o আমি বলছিলাম সব সময় লব কে কাজ করতে হবে এখন এখানে প্রমাণটা দেখো আমরা যখন প্রমাণ আনবো যে কোন ম্যাথ মানে প্রমাণ কি চাই সেটা দেখতে হবে এবং ম্যাথটা দেখতে হবে প্রমাণ দিতে হবে এবং ম্যাথ দিতে হবে দেখে কাজ করতে হবে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে তাহলে এখানে আমাদের পিএম লবের কাজ করতে হবে এখানে 1 আনতে হবে
তাহলে 1 আনতে গেলে pm কে কি ক্লাস করলে বলো তো 1 আসবে? তাহলে pm কে যদি আমি pm দ্বারা ভাগ দিই তাহলে 1 আসবে। আমরা এই pm কি দ্বারা ভাগ দিলাম? pm দ্বারা ভাগ। তাহলে pm কে যদি তুমি pm দ্বারা ভাগ দাও তাহলে তো রাশি ঠিক হলো না। তাহলে হরকেও কিন্তু pm দ্বারা ভাগ দিতে হবে। তাহলে হর ও পি কেও ভাগ দিতে হবে তোমাকে pm দ্বারা। এটা ক্যান্সেল। তাহলে কি থাকলো 1 আর অতিভুজ বাই লম্ব। লম্ব বাই অতিভুজ মানে দেখবে sin। তাহলে অতিভুজ বাই লম্ব মানে কি হয়? কোসেক। তোমার তো আমরা দেখো উল্টাটা 1 বাই কোসেক থিটা সমান কি লেখা যায়? কোসেক থিটা সমান সমান রয়েছে তখন কোসেক sin মানে কি জানি বলতো? লম্ব বাই অতিভুজ। কোসেক মানে কি? অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ হচ্ছে তোমার কি OP, লম্ব হচ্ছে তোমার কি OM। আমার কিন্তু 1 আনতে হবে। লবে কি আনতে হবে? 1। তাহলে 1 আনতে গেলে OP কে কি দ্বারা ভাগ দিলে লবে 1 আসবে? তাহলে OP কে OP দ্বারা ভাগ। শুধু কি OP কে OP দ্বারা ভাগ দিলে হবে? হরকেও কিন্তু ভাগ দিতে হবে OP দ্বারা। ক্যান্সেল ক্যান্সেল হলো 1 লম্ব বাই OM কেন আসলো? sin মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক মানে অতিভুজ বাই লম্ব। লম্বটা হচ্ছে pm। আমাকে লবে 1 আনতে হবে। তাহলে অতিভুজকে এমন কি সংখ্যা দ্বারা ভাগ দিলে 1 হবে? তাহলে OP কে OP দ্বারা যদি আমি ভাগ দেই তাহলে কিন্তু 1 আসে। তাহলে OP কে যদি OP দ্বারা ভাগ দেই তাহলে pm টাকে ভাগ দিতে হবে OP দ্বারা। রাশিকে এখানে কাটা দেবে কি তোমরা 1 আর লম্ব বাই অতিভুজ মানে কি জানি আমরা sin। sin আমরা এখানে শিখলাম যে এখানে যে গুণ ভাগের যে সূত্রগুলো আছে সব এভাবে তোমরা বের করতে পারো। আর কি দেখি আমরা আমাদের সূত্র আমরা দেখব দেখি tan থিটা সমান কি হবে sin থিটা বাই cos থিটা। লেফট সাইড tan থিটা tan মানে কি বলতো? ট্রায়াল লম্ব মানে লম্ব বাই ভূমি। লম্ব কত বলতো? pm। ভূমি কত বলতো? OM। কিন্তু আমরা জানি যে একটা ত্রিকোণমিতিক অনুপাত দুইটা বাহুর অনুপাতের ভিত্তিতে করে। তা আনতে হবে আমাকে কটা বলতো? প্রমাণ মানে ডান বাম দেখে কাজ করতে হবে। sin বাই cos দেবে। তো sin এর জন্য অনুপাত কি? লম্ব বাই অতিভুজ দুইটা বাহুর অনুপাত আনতে হবে। cos মানে কি বলতো? খবরের ঘরে ভূমি ভাগ অতিভুজ। এখানে দুইটা বাহুর অনুপাত আনতে হবে। তাহলে দুইটা বাহু চারটা আনতে হবে। আমার কি আছে কয়টা? দুইটা। তাহলে কি কয়টা? দুইটা। তাহলে এখানে লম্ব আছে, ভূমি আছে, নাই কি বলতো? অতিভুজ নাই। তাহলে আমরা কি করব? এই লম্বকেও অতিভুজ দ্বারা ভাগ, এই ভূমিকেও অতিভুজ দ্বারা ভাগ। লম্ব বাই অতিভুজ মানে কি লেখা যায়? sin থিটা আর ভূমি বাই অতিভুজ মানে কি লেখা যায়? cos থিটা। তাহলে আমরা কিন্তু প্রমাণগুলো সুন্দর করে শিখলাম। তাহলে আমরা 9.1 ত্রিকোণমিতি তোমাদের তো আমার বেসিক যে ক্লাস প্রতিটা লাইন পড়ে আমরা সুন্দর করে শিখছি। তারপর আমরা পরবর্তী যে ক্লাসটি থাকবে সেই ক্লাসে থাকবে 9.2 এর কিভাবে ডিগ্রি মান বের করব মুখস্থ ছাড়া, কিভাবে প্রত্যেকটা ডিগ্রি মাথায় রাখতে পারবো সেগুলো শিখবো। তারপর তৃতীয় নম্বরের ক্লাসে আসবে চিত্র আকারে কি ম্যাথ। এভাবে 6টা স্টেপ থাকবে। 6টা স্টেপ যদি তুমি করো 9.1 9.2 কোনো ম্যাথ তোমাকে কেউ আটকাতে পারবে না।